হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের 4th ইয়ারের কোর্সের সেকেন্ড লেকচার নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা অপারেটর নিয়ে হালকা পাতলা আলোচনা করেছিলাম, নর্মালাইজ কন্ডিশন, তারপর হচ্ছে অর্থোগোনাল কন্ডিশন, অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন হচ্ছে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটাকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন ওয়েভ ফাংশনটা কি? ওয়েভ ফাংশনটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সে কোনো পার্টিকেলের অবস্থাকে কোয়ান্টাম মেকানিক্সে কোনো পার্টিকেলের অবস্থাকে আমরা স্টেট বলে থাকি। পার্টিকেলের অবস্থাকে আমরা স্টেট বলে থাকি। সে কী অবস্থায় আছে, কী পজিশনে আছে, কতটুক টাইমে কী পজিশনে আছে, সেটাকে আমরা স্টেট বলে থাকি। এই স্টেটকে আমরা যে ফাংশন আকারে প্রকাশ করি, সেই ফাংশনটার নামই হচ্ছে ওয়েভ ফাংশন। কোয়ান্টাম মেকানিক্সে আমরা কোনো পার্টিকেলের যে অবস্থা, সেই অবস্থাকে আমরা স্টেট বলে থাকি। ওই স্টেটকে আমরা যে ফাংশন দ্বারা ডিফাইন করি, সেই ফাংশনটার নামই হচ্ছে ওয়েভ ফাংশন। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পেস কোঅর্ডিনেট ফাংশন। স্পেসে আমাদের কী কী থাকে? স্পেসে আমাদের পজিশন থাকে এবং টাইম থাকে। এই ওয়েভ ফাংশনটাকে আমরা লিখতে পারি সাই অফ আর টি। তার মানে আর পজিশনে কোনো একটা পার্টিকেলের স্টেট ভেক্টরকে বলা হয় সাই অফ টি। আর পজিশনে তার থাকার সম্ভাব্যতাকে আমরা প্রকাশ করি হচ্ছে ওয়েভ ফাংশনের মাধ্যমে। ঠিক আছে? আমরা ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা কি জানি? ডি ব্রগলিটা হচ্ছে আমাদের তরঙ্গ কণার দ্বৈততা নিয়ে উনি একটা কম্বাইন্ড ইকুয়েশন তৈরি করেন। সে কম্বাইন্ড ইকুয়েশনটা কি? ল্যামডা সমান সমান এইচ বাই পি। আমাদের ডি ব্রগলির যে সমীকরণটা, সেই সমীকরণটা হচ্ছে তরঙ্গ কণা দ্বৈততা বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তার মানে কোনো একটি কণা বা কোনো একটি পার্টিকেল সে ওয়েভ আকারেও তার নেচার প্রদর্শন করতে পারে, আবার পার্টিকেল আকারেও তার নেচার প্রদর্শন করতে পারে। ফর এক্সাম্পল ইলেকট্রন যখন চলে তখন তার ওয়েভ নেচার প্রদর্শিত হয়, আবার কোনো জায়গাতে যায় যখন হিট করে তখন তার পার্টিকেল নেচার প্রদর্শিত হয়। তো এই যে একই পার্টিকেলের মধ্যে দুইটা নেচার অ্যাট এ টাইম প্রদর্শন করা, সেটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এবং এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে সে কী পাচ্ছে? কম্বাইন করে একটা ইকুয়েশন পাচ্ছে। সেই ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা সমান সমান এইচ বাই পি। ঠিক আছে? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, যেখানে এইচটা কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। পিটা হচ্ছে কণাধর্মী কোনো পার্টিকেলের ভরবেগ, ল্যামডাটা হচ্ছে তরঙ্গধর্মী কোনো পার্টিকেলের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই ইলেকট্রনের স্টেটকে প্রকাশ করার জন্য বা ইলেকট্রনকে ডেসক্রাইব করার জন্য আমরা ওয়েভ ফাংশনে ইন্ট্রোডিউস করি। ঠিক আছে? সো ওয়েভ ফাংশন দ্বারা আমরা কোনো পার্টিকেলের স্টেট বা অবস্থা নির্দেশ করা হয়। তো এটাকে আমরা কী আকারে প্রকাশ করি? এটাকে আমরা সাই অফ আর টি আকারে প্রকাশ করি। সাই অফ আর টির মাঝখানে আমরা যে জিনিসটা সিগনিফিকেন্টলি জানি সেটা হচ্ছে আর বিন্দুতে সাই অফ টি অবস্থায় কণাটি পাওয়ার সম্ভাবনা। এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কোনো একটা বিন্দু আর বিন্দুতে সাই অফ টি কণাটি পাওয়ার সম্ভাব্যতা সেটা হচ্ছে আমরা সাই অফ আর টির মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি।
ঠিক আছে? আচ্ছা, ধরো আমরা নিউটনের মেকানিক্সে যখন কোনো বস্তুর আমরা প্যারামিটারগুলো আমরা বের করতে চাই, তখন ডেফিনেটলি তো আমাদের একটা ইকুয়েশন লাগবে। ফর এক্সাম্পল নিউটন সেকেন্ড ল থেকে আমরা ডিরাইভ করতে পারি F=ma। দেখো এই ইকুয়েশনটার থেকে আমরা কি কি প্যারামিটার প্রকাশ করতে পারি? a = dv/dt। এই ইকুয়েশন থেকে আমরা v নির্ণয় করতে পারি ইন্টিগ্রেট করে। তারপর হচ্ছে লোকে আমরা p = mv, আমরা ভরবেগ নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে l = mvr, আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে আমরা আর কি শক্তি = ½ mv², আমরা গতিশক্তি নির্ণয় করতে পারি, ঠিক না? দেখো একটা ইকুয়েশন থেকে আমরা এতগুলি প্যারামিটার আমরা বের করতে পারতেছি নিউটন মেকানিক্সে। ঠিক একই রকমভাবে ψ থেকে ইনফরমেশনগুলো বের করার জন্য তারও একটা ইকুয়েশন লাগবে, যে ইকুয়েশনটাকে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে থাকি। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কী ছিল? শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ছিল যে আমরা টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইনডিপেন্ডেন্ট, আমরা দুই ধরনের ইকুয়েশনে পড়ে আসছি। -s² / 2m del² ψ প্লাস v of x ψ বা v of r ψ, v ψ ধরো, ψ = i s² del ψ বাই del t। ঠিক আছে? টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। যখন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন হবে তখন এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন এখানে শক্তি ফাংশন আমরা ব্যবহার করব। ঠিক আছে? সেগুলো আমরা থার্ড ইয়ারে পড়ে আসছি। তো সাই থেকে কণার ইনফরমেশনগুলি বের করার জন্য ডেফিনেটলি সেখানে আমাদের একটা ইকুয়েশন লাগবে, যে ইকুয়েশনটাকে বলা হয় শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখন এই সাই থেকে আমরা আর কি বের করি? সাই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এর যে কমপ্লেক্স কনজুগেট হবে, নাম শুনছো ডেফিনেটলি, কমপ্লেক্স কনজুগেট হবে। ফর এক্সাম্পল সাই যদি ধরো 3 + 2i যদি হয় কমপ্লেক্স নাম্বার, যেহেতু i আছে, তাহলে এর কমপ্লেক্স কনজুগেট হবে 3 - 2i কমপ্লেক্স কনজুগেট। এটাকে আমরা সাই স্টার দ্বারা নির্ণয় করি বা প্রকাশ করি। তাহলে সাই এবং সাই স্টার এদের দুজনের গুণফল আমাদের সম্ভাব্যতা প্রকাশ করবে। ঠিক আছে? এদের দুজনের গুণফল আমাদের সম্ভাব্যতা বিস্তার প্রকাশ করবে বা সম্ভাব্যতা প্রকাশ করবে। ঠিক আছে? এদিক থেকে আমরা সাই স্কোয়ার আকারে লিখতে পারি, যেটা কিনা আমাদের প্রবাবিলিটি নির্দেশ করে। প্রবাবিলিটি নির্দেশ করে। ঠিক আছে? তার মানে যে কোনো একটি ওয়েভ ফাংশন তার কমপ্লেক্স কনজুগেটের সাথে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে সেখান থেকে আমরা কণাটি পাওয়ার সম্ভাব্যতা পাবো, যেটা হচ্ছে লোকে আমরা সাই স্কোয়ার দ্বারা নির্ণয় করি। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তো ওয়েভ ফাংশনটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সে কোনো একটি পার্টিকেলের অবস্থা নির্ণয়কারী কোনো একটি ফাংশন, যেটা কিনা তার পজিশন এবং টাইম ডিপেন্ডেন্ট, সেটাকেই বলা হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনকে আমরা কী আকারে প্রকাশ করি? ψ আকারে প্রকাশ করি। যেমন কোনো একটি প্যারামিটার সম্পর্কে ধারণা পাইতে গেলে পরে নিউটন মেকানিক্সে অবশ্যই একটা ইকুয়েশনকে বেসমেন্ট ধরতে হয়। ঠিক একই রকমভাবে এই ψ সম্পর্কে ইনফরমেশন পাইতে গেলে পরে ডেফিনেটলি আমাকে একটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করতে হবে, যে ইকুয়েশনটাকে বলা হয় শ্রোডিঞ্জার ইকুয়েশন। আমরা দুই ধরনের শ্রোডিঞ্জার ইকুয়েশন দেখছি, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন i² del ψ del t, আর একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তখন সেখানে আমরা শক্তি ফাংশন ব্যবহার করি, তখন সেখানে কোনো টাইম থাকবে না। ঠিক আছে? ওকে, তো আমাদের আজকে যেটা মুখ্য আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। সেটাকে বলা হয় ব্র্যাকেট নোটেশন। ব্র্যাকেট নোটেশন তোমাদের ফোর্থ ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স লেভেলের জন্য এই ব্র্যাকেট নোটেশনটা
খুব ইম্পর্টেন্ট, ব্র্যাকেট নোটেশনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, কারণ এরপরে আমরা যত ধরনের কোশ্চেন সলভ করব তার ম্যাক্সিমামই হচ্ছিল গিয়ে ব্র্যাকেট নোটেশনের উপর বেস করা। সো ব্র্যাকেট নোটেশনটা খুব ইম্পর্টেন্ট। এটার অন্য কোনো কিছু না, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে ব্র্যাকেট নোটেশনটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নোটেশন কোয়ান্টাম স্টেট প্রকাশ করার জন্য। আমরা একটু আগে পড়ে আসছি স্টেটটা কি, পার্টিকেলের অবস্থা প্রকাশকারী একটা টার্ম, তাই না? কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম স্টেট প্রকাশ করার জন্য কোয়ান্টাম স্টেট প্রকাশ করার জন্য একটা স্ট্যান্ডার্ড নোটেশন যেটাকে বলা হয় ব্র্যাকেট নোটেশন। কোয়ান্টাম স্টেট প্রকাশ করার জন্য আমরা একটা নোটেশন ব্যবহার করি, যে নোটেশনটাকে বলা হয় ব্র্যাকেট নোটেশন, এবং এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ডিরাক নোটেশন। বিজ্ঞানী ডিরাকের নামানুসারে এটাকে ডিরাক নোটেশন বলা হয়, সেটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। ব্র্যাকেট শব্দটা কোথা থেকে আসলো? আমরা নর্মালি ব্র্যাকেট মানে হচ্ছে লোকে কোনো কিছু কোনো কিছুকে এনক্লোজ করা, সেটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা হইতে পারে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা হইতে পারে, আমরা নর্মাল বীজগাণিতিক নিয়ম করতেছি, থার্ড ব্র্যাকেট দ্বারা হইতে পারে। আমরা 3 ধরনের ব্র্যাকেট আমরা পড়ে আসছি, কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্সে যে ব্র্যাকেট নোটেশনটা, সেই ব্র্যাকেট নোটেশনটা প্রকাশ করা হয় এরকমভাবে, এবং মাঝখানে একটা লম্বা ভার্টিক্যাল বার আকারে প্রকাশ করা হয়। এর মধ্যে বা পাশের যেটা সেটাকে বলা হয় ব্রা নোটেশন, ডান পাশের যেটা সেটাকে বলা হয় কেট নোটেশন। বাম পাশের যেটা সেটাকে বলা হয় ব্রা নোটেশন, এবং ডান পাশে যেটা সেটাকে বলা হয় কেট নোটেশন। আচ্ছা, ব্র্যাকেট নোটেশনটা হচ্ছে, এটা তার আগে কি প্রকাশ করে সেটা হচ্ছে আমরা দেখাই। স্টেট এবং ম্যাট্রিক্স কম্পোনেন্টগুলোকে একটা বিশেষ ধরনের সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, যে সিম্বলটার নাম হচ্ছে ব্র্যাকেট নোটেশন। যে সিম্বলটার নাম হচ্ছে, প্রথমে হচ্ছে লোক আমরা কেট নোটেশন সম্পর্কে জানবো, এরপর হচ্ছে লোক আমরা ব্রা নোটেশন সম্পর্কে জানবো। তাহলে কোয়ান্টাম স্টেট প্রকাশ করার জন্য যে বিশেষ সিম্বল ব্যবহার করা হয় সেই সিম্বলটাকে বলা হয় কেট নোটেশন। তাহলে কেট যখন আমরা প্রকাশ করব তখন একটা ভার্টিক্যাল বার আর ডান পাশের অ্যারো সাইন দ্বারা আমরা কেট নোটেশনটা প্রকাশ করব। দিস ইজ কল্ড কেট নোটেশন। ঠিক আছে? আচ্ছা, যখন পার্টিকেলগুলি চলমান থাকে তখন এদের ওয়েভগুলি পরস্পরের উপর সুপার ইম্পোজ হয়, তার মানে হচ্ছে উপরিপাতন ঘটে। এই উপরিপাতনের ফলে কোনো সিস্টেমের প্রত্যেকটি স্টেটকে, কোনো সিস্টেমের এই উপরিপাতনের ফলে, কারণ উপরিপাতন যখন ঘটবে তখন ডেফিনেটলি সেখানে একের অধিক ওয়েভ থাকবে, একের অধিক স্টেট থাকবে। ঠিক আছে? তখন উপরিপাতনের ফলে কোনো একটি স্টেটকে প্রকাশ করার জন্য আমরা একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি, যে ভেক্টরটাকে বলা হয় কেট ভেক্টর। এই কেট ভেক্টরের সাথে আরেকটি ভেক্টরের যখন আমরা ডট গুণফল নেব, এই কেট ভেক্টরের সাথে এটা একটি ভেক্টর, এই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের আমরা ডট গুণফল নিব। সেই ডট গুণফলের জন্য অন্য একটি ভেক্টর আমাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে, যে ভেক্টরটার নাম হচ্ছে ব্রা ভেক্টর। যখন এটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করি, নোটেশন যখন ভেক্টর আকারে আমাদের প্রকাশ করতে হয়, তখন এই কেট ভেক্টরের সাথে ডট গুণফলের জন্য আমাদের অন্য আরেকটি ভেক্টর দরকার, যে ভেক্টরটাকে বলা হয় ব্রা ভেক্টর। তাহলে কেট ভেক্টরটা কি? সুপারপজিশন প্রিন্সিপালে প্রত্যেকটা স্টেটকে পার্টিকুলারলি প্রকাশ করার জন্য আমরা কেট নোটেশন ব্যবহার করি বা কেট ভেক্টর আকারে প্রকাশ করি। সেই কেট ভেক্টরের সাথে কোনো একটি ভেক্টরের ডট গুণফল করার জন্য আমরা নতুন একটা ভেক্টরে ইন্ট্রোডাকশন করি, যে ভেক্টরটার নাম হচ্ছে ব্রা ভেক্টর। কথা বোঝা গেছে? ওকে, ফাইন।
যখন এটাকে আমরা ম্যাট্রিক্স সূত্রায়ন করব বা ম্যাট্রিক্স আকারে যখন প্রকাশ করব তখন এই ব্র্যাকেট নোটেশনকে আমরা কীভাবে প্রকাশ করব। প্রথমে তো লোকে আমরা এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলাম, নোটেশনটাকে চিহ্নটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করলাম। এক নাম্বার, এটা মানে হচ্ছে ব্রা ভেক্টরে যে নোটেশনের ভিতরে যে ফাংশনটা থাকবে, কেট ভেক্টর নোটেশনের ভিতরে যে ফাংশনটা থাকবে, যখন এটাকে একসাথে প্রকাশ করব তখন এটা ভেক্টরের গুণফল আকারে প্রকাশ করবে, ভেক্টরের ডট গুণফল আকারে প্রকাশ করবে, ভেক্টরের ডট গুণফল আকারে প্রকাশ করবে। ঠিক আছে, ডট গুণফল আকারে প্রকাশ করবে। এটা গেল ভেক্টরের ডট গুণফলের ক্ষেত্রে। নাম্বার 2, যখন এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করবে তখন কেট ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে, ধরো কেট ভেক্টরের মধ্যে আমরা কোনো একটি ফাংশন নিলাম সাই, কেট ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে একটা কলাম ম্যাট্রিক্স A1 A2 ডট 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 AN, এবং ব্রা ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে একটি রো ম্যাট্রিক্স যা কিনা কলাম ম্যাট্রিক্সের কম্পোনেন্টগুলির কমপ্লেক্স কনজুগেট, যা কিনা কলাম ম্যাট্রিক্সের কম্পোনেন্টগুলির কমপ্লেক্স কনজুগেট, A1 স্টার A2 স্টার ডট 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 AN স্টার। ঠিক আছে, ওকে। তাহলে যখন হচ্ছিল আমরা ব্র্যাকেট নোটেশন প্রকাশ করব তখন ব্রার জন্য হচ্ছে A1 স্টার A2 স্টার ডট 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 AN স্টার, কেটের জন্য হচ্ছে A1 A2 ডট 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 AN। ঠিক আছে, ওকে। তাহলে রো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স যখন পরস্পরের সাথে আমরা গুণ করব তখন জিনিসটা এরকম হয়ে যাবে, A1 স্টার A1 প্লাস A2 স্টার A2 প্লাস ডট 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 AN স্টার AN সমান সমান, এখানে কি লেখা যায়, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস AN স্কোয়ার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 3, ব্রা ভেক্টর হলো কেট ভেক্টরের হার্মিশিয়ান কমপ্লেক্স কনজুগেট। ব্রা ভেক্টরে যে কম্পোনেন্টগুলি থাকবে, কেট ভেক্টরে যে কম্পোনেন্টগুলি থাকবে, ব্রা ভেক্টরে কেট ভেক্টরের কম্পোনেন্টগুলির কমপ্লেক্স কনজুগেট হবে। ঠিক আছে, আচ্ছা। ফর এক্সাম্পল, আমরা যদি ব্রা ভেক্টরকে প্রকাশ করি যদি 2a প্লাস 3ib, তাহলে সেখানে ব্রা ভেক্টরকে প্রকাশ করতে হবে 2a মাইনাস 3ib। ওকে, কমপ্লেক্স কনজুগেট। যখন এই দুইটা আমরা গুণ দিয়ে দেব তখন 2a মাইনাস 3ib 2a প্লাস 3ib, তাহলে রেজাল্টটা কত হবে, 4a স্কোয়ার মাইনাস 9i স্কোয়ার b স্কোয়ার, i স্কোয়ার হচ্ছে -1, তার মানে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার। কথা বুঝে গেছে? ওকে। whereas কেট ভেক্টরটাকে যদি প্রকাশ করা হয় 5+3 আকারে, ব্রা ভেক্টরটাকে 5+3 আকারে প্রকাশ করতে হবে, কারণ এখানে কোনো কমপ্লেক্স নাম্বার নাই। যখন কমপ্লেক্স নাম্বার না থাকবে তখন সেখানে কমপ্লেক্স কনজুগেটেরও কোনো প্রশ্ন আসবে না। কথা বুঝে গেছে? যখন কমপ্লেক্স নাম্বার না থাকবে তখন সেখানে কমপ্লেক্স কনজুগেটেরও কোনো প্রশ্ন, কিন্তু কমপ্লেক্স নাম্বার যখন থাকবে তখন সেটাকে আমরা কমপ্লেক্স কনজুগেট আকারে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা যখন ব্র্যাকেট নোটেশন নিয়ে কাজ করব তখন এই দুইটা টার্ম আমরা সবসময় শুনবো। একটা হচ্ছে ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট হচ্ছে ব্রা কেট নোটেশন, আরেকটা হচ্ছে আউটার প্রোডাক্ট হচ্ছে কেট ব্রা নোটেশন। ঠিক আছে, ওকে। ব্রা নোটেশনটা হচ্ছে কেট নোটেশনের
কমপ্লেক্স কনজুগেট আমি তো বললাম, তাই না? তার মানে ব্রা নোটেশনটা হচ্ছে কেট নোটেশনের কমপ্লেক্স কনজুগেট, এইভাবেও লেখা যায়, অথবা যখন এটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব তখন কেট নোটেশনের কমপ্লেক্স কনজুগেট এবং তার ট্রান্সপোজ এই ক্লাস হচ্ছে না বিরাটটা ব্রা নোটেশনটা হচ্ছে কেট নোটেশনের অ্যাডজয়েন্ট, আর এটাকে আমরা যখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব তখন এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে কেট নোটেশনের কনজুগেট যেহেতু স্টার আছে এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি? রোগুলা কলাম হয়ে যাবে, কলামগুলা রো হয়ে যাবে, সিম্পল কথা। ধরো কেট নোটেশনে আছে 2 - 3i - i এবং 4i এবং 0, ঠিক আছে? এর যখন কমপ্লেক্স কনজুগেট নিবা তখন এটা কি হবে? 2 + 3i + i - 4i এবং 0। তার যখন আবার ট্রান্সপোজ নিবা, আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, তার যখন আবার তুমি ট্রান্সপোজ নিবা তখন কি হবে? রোগুলা কলাম হয়ে যাবে 2 + 3i i, আর কলামগুলি রো হয়ে যাবে -4i 0, যেটাকে আমরা ব্রা ভেক্টর আকারে প্রকাশ করতে পারব। কথা বোঝা গেছে? ওকে, ফাইন। নর্মালাইজ কন্ডিশনগুলো কি ছিল আমরা দেখছিলাম? নর্মালাইজ কন্ডিশন ইন্টিগ্রেশন সাই স্টার ডি টাউ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সেটা নর্মালাইজ কন্ডিশন। এটাকে যখন আমরা ব্র্যাকেট নোটেশনে প্রকাশ করবো তখন সাই ইকুয়ালস টু 1, এটা হচ্ছে নর্মালাইজ কন্ডিশন, তাই না? এটা সম্ভবত 5 নম্বর নর্মালাইজ কন্ডিশন। অর্থোগোনাল কন্ডিশন কি হবে? সাই ইকুয়ালস টু যদি 0 হয়, এটাকে তুমি সাই এম ধরো, এটাকে তুমি সাই এন ধরো, ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেটা অর্থোগোনাল কন্ডিশন। এই দুইটা কন্ডিশনকে একত্রিতভাবে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে সাই এন ধরো, সাই এন ইকুয়ালস টু ডেল্টা এম এন, যদি এম ইকুয়ালস টু এন হয় তাহলে ডেল্টা এম ইকুয়ালস টু 1, যদি এম নট ইকুয়ালস টু যদি এন হয় তাহলে ডেল্টা এম এন ইকুয়ালস টু 0। এই দুটা কন্ডিশনকে একত্রিতভাবে অর্থ নর্মাল কন্ডিশন বলা হয়। অর্থ নর্মাল কন্ডিশন কথা বোঝা গেছে? ওকে, অর্থ নর্মাল কন্ডিশন। আচ্ছা, ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারি। কীরকম? ধরো কোনো একটি ফাংশনে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করব, সমান এটাকে ওয়েভ ফাংশন দ্বারা ইনক্লোজ করো ব্র্যাকেট নোটেশনের মধ্যে, এটা হচ্ছে তার এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, কেট নোটেশনের আইগেন ভ্যালু ফাংশনটা হবে, ধরো কোনো একটি অপারেটর, হ্যামিল্টনের অপারেটর, ধরো কে কেটের উপর অপারেট করতেছে, সে একটা আইগেন মান দিবে ল্যামডা কে, এবং কেট ভেক্টরটা অপরিবর্তিত থাকবে। এটার হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট কি হবে? কেট নোটেশনটা ব্রাতে চলে যাবে, অপারেটরের অ্যাডজয়েন্ট হবে, আইগেন ভ্যালুটা কনজুগেট হবে, এবং এটা হচ্ছে ব্রা নোটেশনে চলে আসবে, ঠিক আছে? ওকে, এটাকে তুমি ব্রা নোটেশনে এইভাবে দাও।
ল্যামডা কিউ স্টার। ঠিক আছে, ওকে। কেট নোটেশনের মাধ্যমে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কীরকম পাই? শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমরা পাই হ্যামিল্টনিয়ান, যে কোনো একটা কেট নোটেশন সাই অফ টি টাইম ডিপেন্ডেন্ট সমান সমান আই এস কাট ডেল বাই ডেল টি, যেহেতু টাইম ডিপেন্ডেন্ট অতএব সাই অফ টি। ঠিক আছে, আচ্ছা। এরপর এ হচ্ছে আমাদের ব্র্যাকেট নোটেশনের যাবতীয় যত তথ্য ছিল। যখন আমরা ব্র্যাকেট নোটেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব তখন এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে। জাস্ট আমাদের এতটুকু জিনিস মাথায় রাখতে হবে, কেট নোটেশনটা কমপ্লেক্স কনজুগেট হচ্ছে ব্রা নোটেশন। যদি সেটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে ব্রা নোটেশনটা হবে তার কমপ্লেক্স কনজুগেট। কথা বোঝা গেছে? ওকে, ফাইন। এখন আসো তোমাদের সিলেবাসে আরেকটা টপিক আছে, ছোট একটা টপিক, কেট নোটেশনের বিস্তৃতি বা এক্সপানশন অফ কেট নোটেশন। এক্সপানশন অফ কেট নোটেশন, আইগেন কেট। এক্সপানশন অফ আইগেন কেটস। এক্সপানশন অফ আইগেন কেটস। ঠিক আছে, আচ্ছা। যে কোনো একটা কেট ভেক্টর আমরা ধরে নেই সামেশন অফ সি এ প্রাইম এ প্রাইম। ঠিক আছে, একটা কেট, যে কোনো একটি কেট আমরা ধরে নিলাম। এই কেট সমান সমান সি এ প্রাইম এবং নতুন আরেকটি কেট হচ্ছে এ প্রাইম কেট। ঠিক আছে, আচ্ছা। এখন এটাকে যদি আমরা, ওখানে ছায়া পড়ে যার কারণে এখানে চলে আসে, সি এ প্রাইম এ প্রাইম কেট, যে কোনো একটা কেট আমরা ধরে নিলাম। এখন আমরা বোথ সাইডে এ ডাবল প্রাইম ব্রা দ্বারা গুণ করে দিই, সি এ প্রাইম এ ডাবল প্রাইম ব্রা এ প্রাইম কেট। আচ্ছা, অর্থ নর্মালের কন্ডিশন অনুসারে আমরা লিখতে পারি এ প্রাইম সমান সমান ডেল্টা এ ডাবল প্রাইম এ প্রাইম লেখা যায়। অর্থ নর্মাল আমরা একটু আগে দেখে আসছি, যদি এ ডাবল প্রাইম আর এ প্রাইম সমান হয় তাহলে সেটা নর্মালাইজ কন্ডিশনে চলে যাবে, আর যদি সমান না হয় তাহলে সেটা অর্থোগোনাল কন্ডিশনে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় এ ডাবল প্রাইম এ সমান সমান সামেশন সি এ প্রাইম ডেল্টা এ ডাবল প্রাইম এ প্রাইম। ওকে, একটু খেয়াল করে দেখো, যদি এ ডাবল প্রাইম ইকুয়ালস টু যদি এ হয়, এ প্রাইম হয়, তাহলে এখান থেকে ডেল্টা এ ডাবল প্রাইম এ প্রাইম ইকুয়ালস টু 1 লেখা যায় না? নর্মালাইজ কন্ডিশন আমরা দেখে আসছি। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? এ ডাবল প্রাইম সমান সমান এ প্রাইম, তার মানে এ প্রাইম এ সমান সমান সি এ প্রাইম, সি এ প্রাইম। এই যে সি এ প্রাইম, এটাকেই বলা হয় বিস্তৃতি সহগ, আইগেন কেটের বিস্তৃতি সহগ, যেটার পরিমাণ হচ্ছে, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ব্রা এ প্রাইম কেটে। এটাই হচ্ছে আমাদের এক্সপানশন অফ আইগেন কেট, এবং এখানে সি এ প্রাইম যেটা, সেটাকে বলা হয় বিস্তৃতি সহগ। ঠিক আছে, তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অপারেটরগুলি নিয়ে আলোচনা শুরু করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।